সবাইকে সুপ্রভাত। আশা করি গডের কৃপায় সকল পরীক্ষার্থী ও শিক্ষার্থী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছে। কিন্তু এই দীর্ঘ সময়টা পাড়ি দেওয়া সবার কাছে এক সময় খুবই কষ্টকর। তারপরেও আমাদের প্রত্যেকটা জীবন কখনো থেমে থাকে না, জীবনটা চলমান। এই পরিস্থিতিতে নাগরপুরের শিক্ষক অফিস থেকে আমাদেরকে প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের উপরে দায়িত্ব দিয়ে নাগরপুর অনলাইন ক্লাস নাগরপুর টাঙ্গাইল, এটার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারবো, জানতে পারবো। আমি আরেকমেদের সহকারী শিক্ষক জয়বর্ধন মণ্ডল। আমি আজকে ক্লাসটা নিব ক্লাস 8 পার্ট প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আজকে আলোচনা করব। আমার শিক্ষার্থীরা যারা বাড়িতে বসে আছো, অনলাইনের সাথে সম্পৃক্ত, তারা একটু অনলাইনের সামনে থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ন্যারেশন, সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে পরীক্ষায় কিভাবে আসে সে সম্পর্কেও জানব। তা চলো আমরা আগে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আগে ধারণাটা নিই। এখানে আমি লিখছি প্যাসেজ অর্থ হচ্ছে অনুচ্ছেদ। তাহলে প্যাসেজ অর্থটা হচ্ছে অনুচ্ছেদ, ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। এই দুইটাকে যখন আমি একত্রে দাঁড় করাবো টার্ম, এইটার অর্থ হবে অনুচ্ছেদ উক্তি। তাহলে অনুচ্ছেদ উক্তিটা কিভাবে আসছে সেটা আমরা আবারও বলছি। এই যেখানে প্যাসেজ এবং ন্যারেশন, এই প্যাসেজ এবং ন্যারেশনটা দুইটাকে যখন আমরা টার্মে পরিণত করছি তখন অর্থটা এসে অনুচ্ছেদ উক্তি। এই অনুচ্ছেদ উক্তির মাধ্যমে বা অনুচ্ছেদের মাধ্যমে উপস্থাপিত কোনো বক্তব্য যদি প্রকাশ করি বা উক্তিটা যখন আলোচনা করি তখন আসে প্যাসেজ ন্যারেশন। এই প্যাসেজ ন্যারেশনের আরেকটু বিস্তারিতভাবে জানি। যদিও আইসোলেট ন্যারেশন ও প্যাসেজ ন্যারেশন নিয়ম দুইটা একই। আইসোলেট এটার মানে এসেছে আগলা বা ভিন্ন। তাহলে আগলা অথবা ভিন্ন। আইসোলেট ন্যারেশন ও প্যাসেজ ন্যারেশন প্রায় একই নিয়মে করা হয়। ন্যারেশন স্টাইলের ভিন্নটা একটু ব্যতিক্রম। আমরা একটু দেখি। জোকি সেই টু মি, হাউ আর ইউ। এখানে জোকি আছে স্পিকার, মিটা আসতেছে লিসেনার। জোকি মিকে বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে এখানে একটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ, একটা উক্তিতে শেষ। এইটা হচ্ছে আইসোলেট ন্যারেশন, যেটা আগলা। কিন্তু পরবর্তীতে আবার বলা হয়েছে জোকি সেই টু মি হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, সেইট আই। তাহলে পরেরটা বলা হয়েছে যে জোকি সেই টু মি হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, সেইট আই। তাহলে জোকিটা আসতেছে এখানে স্পিকার, লিসেনার আসতেছে মি। এখানে ওপরেরটা শুধুমাত্র একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শেষ, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে হাউ আর ইউ, এখানে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স আছে আই অ্যাম ফাইন, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, বলছে কে আই। তাহলে প্রথমটা আসতেছে স্পিকার জোকি, লিসেনার মি, অর্থাৎ যেটাকে বলা আই। কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। এই আইটা তখন এসেছে স্পিকার, কাকে বলছিল? জোকিকে। তখন এই জোকি তখন আবার এসেছে লিসেনার। অর্থাৎ আমাদের একটু প্যাসেজ ন্যারেশন শিখতে গেলে বা জানতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের অনুচ্ছেদটা আগে পড়তে হবে। কে লিসেনার, কে স্পিকার, এইটা যদি ধারণাটা যদি নেওয়া যায় তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশনটা বুঝতে বা উত্তর দিতে আমাদের একটু সুবিধা হবে। তো এখন আমরা ন্যারেশনের একটু বিস্তারিততে চলে যাই।
তাহলে ন্যারেশন শব্দটার অর্থ উক্তি। একটু আগে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানলাম, এখন আমি শুধুমাত্র ন্যারেশনটা একটু লিখলাম। এই ন্যারেশনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে প্রত্যক্ষ আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। তাহলে এখানে বলা হচ্ছে যে ন্যারেশনটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। আমাদের বেশিরভাগ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আর এই ন্যারেশনটা করার আগে ফার্স্ট টাইম আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হয়। সেন্টেন্স অ্যাট ফার্স্ট, এখানে বলা হয়েছে ফার্স্ট টাইম সেন্টেন্স। যেমন এখানে লিখছি অ্যাসার্টিভ, সংক্ষেপে একটু লিখলাম ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এখানে আমি ফার্স্ট টাইম লিখলাম পাঁচটা সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ জানি বিবৃতিমূলক বাক্য, যেটা ফুল স্টপ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ কারো কাছে যখন প্রশ্ন করা হয় এবং এই ইন্টারোগেশন চিহ্নটা যদি থাকে তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট থাকবে না, কিন্তু ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছামূলক, যেখানে আছে মে দিয়ে সেন্টেন্সগুলো শুরু হবে অথবা প্রার্থনামূলক, সেগুলো বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা বিস্ময়কর চিহ্নটা থাকবে, একটা দাগ, তারই নিচে একটা ফুল স্টপ হয়ে থাকে, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে পাঁচটা সেন্টেন্স সম্পর্কে আগে অবগত হলাম যে কিভাবে চিনব, কিন্তু একটু পরিবর্তন করার নিয়মটা একটু দেখে নেই। যেমন ওপরে সেই টু এবং ইনভাইটেড কমা আমরা ন্যারেশনের মধ্যে পেয়ে থাকি, সেই টু এবং ইনভাইট। অ্যাসার্টিভ যদি হয় সেক্ষেত্রে দিব টোল্ড, ইনভাইটেড কমাটা উঠবে দেয়ার ডি। নেক্সটে আসতেছে ইন্টারোগেটিভ যদি হয় আজ, ইনভাইটেড কমাটা উঠবে ইফ অথবা ডব্লিউএস। ডব্লিউএস মিনসটা হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, এগুলো যদি থাকে তাহলে আমি ইফ দিব না। যদি ওরা যদি না থাকে ডু বা ডাস অথবা ডিড, সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে ইনভাইটেড কমাটা তুলব। ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনভাইটেড কমাটা ওঠে টু দিয়ে। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ সূচক যদি হয় তখন সেই একটু জায়গায় দিব অর্ডার, যদি অনুরোধ যদি বোঝায় সেই একটু জায়গায় দেব রিকোয়েস্ট, উপদেশ যদি বোঝায় সেই একটু জায়গায় দিব অ্যাডভাইস। নেক্সট হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা সূচক যদি বাক্যটা যদি হয় তাহলে উইশ অথবা প্রে, ইনভাইটেড কমাটা উঠবে দেয়ার দিয়ে। ততরূপ এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে এক্সক্লাইম, উইথ জয়, ইন সরো, ইনভাইটেড কমাটা উঠবে দেয়ার দিয়ে। লুক এট দ্য blackboard, everybody listen to what I say, be careful. First time sentence assertive, interrogative, imperative, optative, exclamatory. Assertive sentence যদি হয় সেই একটু জায়গায় টোল্ড, ইনভাইটেড কমাটা উঠবে দেয়ার দিয়ে। ইন্টারোগেটিভ যদি হয় সেই একটু জায়গায় দিব আস্ক, ইনভাইটেড কমাটা ইফ অথবা ডব্লিউএস। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনভাইটেড কমাটা উঠবে টু দিয়ে। অপটেটিভ সেন্টেন্স মে যদি দিয়ে যদি কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেই একটু জায়গায় উইশ অথবা প্রে, ইনভাইটেড কমাটা উঠবে দেয়ার দিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি থাকে তাহলে সেই একটু জায়গায় এক্সক্লাইম টু জয়, যদি আনন্দ যদি বোঝায় তাহলে জয় দিব,
যদি দুঃখ বেদনা যদি বোঝায় তাহলে ইন সরো। ইনভাইটেড কমা ডট পে দেয়ার দিয়ে এখন আমরা একটু চলে যাই সেকেন্ড টাইম অর্থাৎ পার্সন। তাহলে এখানে বলা হয়েছে ফার্স্ট পার্সন সাবজেক্ট কি, তাহলে এখানে বলা হয়েছে সেকেন্ড টাইম আমরা গেলাম ফার্স্ট পার্সন কাকে, সাবজেক্ট কি, সেকেন্ড পার্সন অবজেক্ট কি, থার্ড পার্সন নট সেন্স। অর্থাৎ আবারও দেখো লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, সেকেন্ড টাইম পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা পার্সনকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন শুধুমাত্র সাবজেক্টকে নির্দেশ করবে, সেকেন্ড পার্সন শুধুমাত্র অবজেক্টকে নির্দেশ করবে, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। এখন আমরা একটু জানার চেষ্টা করি ফার্স্ট পার্সন কারা কারা। ফার্স্ট পার্সন আসতেছে আই, উই, মি, মাই, ইটিসি এক্সেট্রা। এই ব্যক্তিগুলো যদি থাকে সেগুলো সবসময় সাবজেক্টকে নির্দেশ করবে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর, যেটা আসতেছে অবজেক্টকে নির্দেশ করবে, অনলি ফর অবজেক্টকে ইউ, ইউর। কিন্তু থার্ড পার্সন করিম, হি, সি এক্সেট্রা, এগুলো কোনো পরিবর্তন হবে না, এরা যা আছে তাই থাকবে। এই হচ্ছে আমার সেকেন্ড টাইম গেল, ফার্স্ট টাইম গেল। এখন আমরা থার্ড টাইমে একটু চলে যাই, টেন্সের দিকে চলে যাব। এখন একটু দেখ টেন্স, থার্ড টাইম। তাহলে থার্ড টাইমস আমরা টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা করব পাস্ট ইনডিফিনিট। একটু সংক্ষেপে লিখি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে করব পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে করব পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট যদি থাকে, পাস্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, থার্ড টাইমস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে আমার ন্যারেশনের মোটামুটি একটা ধারণা। তো এখন আমরা একটু প্যাসেজ ন্যারেশনের দিকে একটু চলে যাই। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, এভরিবডি কেয়ারফুলি, I have got GPA 5 in the JSC examination. Repeat the sentence, I have got GPA 5 in the JSC examination, said Peter. Congratulations. What do you intend to do now? Said to Anna. I will try to create social awareness among villagers, said Prita. Look at the passage narration. Be careful. I have got GPA 5 in the JSC examination. First sentence, Pita. তাহলে পিতা
বললো যে আমি জিপিএ 5 পেয়েছি, তাহলে আই হ্যাভ দিয়ে, তাহলে আমরা একটু চলে যাই। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এখানে টেন্সে প্রথম যে সেন্টেন্সটা পাইছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একটু লক্ষ্য করি, যেহেতু এটা আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য জেএসসি এক্সামিনেশান, এখানে ফুল স্টপ আছে, তাহলে আমার সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ, সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ। নেক্সট সেন্টেন্স কংগ্রাচুলেশান, তাহলে সে উইশ জানাচ্ছে, তাহলে আছে আমার অবজেক্টিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তাহলে এখন তুমি কি করতে যাও, কথাটা বলছিল অনা পিতাকে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, কারণ এখানে ইন্টারোগেশন অফ প্রশ্নবোধক। তাহলে নেক্সটে আসতেছে আই উইল ট্রাই টু ক্রিয়েট সোশিয়াল অ্যাওয়ারনেস অ্যামং ভিলেজার সেট পিতা বক্তব্যটা। তাহলে আমরা এখানে তিনটা সেন্টেন্সের কথা পেলাম, একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা অবজেক্টিভ। তাহলে বাকিগুলো আমরা একটু মুছে দিলাম, এই তিনটা দিয়ে আমরা বাকিগুলো অ্যান্সারটা লেখার চেষ্টা করব। ততরূপ টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে আই হ্যাভ, তাহলে সেম এখানে যখন আমরা লিখবো তার আগে একটু দেখে নেই অ্যাসার্টিভ, সেইটু জায়গায় আমরা দিব কি টোল, ইনভাইটেড কমাটা উঠবে কি দিয়ে দ্যাট দিয়ে। ততরূপ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেইটু জায়গায় দিব আক্স, ইনভাইটেড কমাটা উঠবে ইফ অথবা ডব্লিউএইচ। অবজেক্টিভ সেন্টেন্সে যখন উইশ অথবা পেরে মে দিয়ে কংগ্রাচুলেশন সেন্টেন্সগুলো শুরু হয়েছে। এরপর আমাকে টেন্সগুলো জানলাম, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ততরূপ আমরা এখন একটু অ্যান্সারের দিকে যাই, একটু সুবিধা। যেমন এখানে প্রশ্নটা আছে পিতা কাকে বলছিল, অহনাকে, তাহলে আমরা অ্যান্সার লিখলাম পৃথা টোল অহনা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভাইটেড কমাটা তুললাম দ্যাট দি। তাহলে পিতা হচ্ছে লিসেনার, সরি পিতাটা আসতেছে স্পিকার, কাকে বলছিল অহনাকে, অহনাটা লিসেনার। এখন উত্তরটা আছে আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে নির্দেশ করবে সাবজেক্ট পিতা, তাহলে পিতার পরিবর্তে সি, ব্র্যাকেটে একটা পি দিলাম। হ্যাজ আপ তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে হ্যাঁ। তারপরে ওখানে আছে গট জিপিএ 5, গট জিপিএ 5 ইন দ্য জেএসসি এক্সামিনেশন। ততরূপ কংগ্রাচুলেশন হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, কথাটা বলছিল অনা, কাকে বলছিল পিতাকে। তাহলে এখানে অনা আছে স্পিকার, পিতা আছে লিসেনার, তাহলে এক্ষেত্রে দিলাম হো না কংগ্রাচুলেটেড। তাহলে কংগ্রাচুলেশনকে আমরা করলাম পাস্ট ফর্ম, কংগ্রাচুলেটেড, কংগ্রাচুলেটেড কাকে, পিতাকে, পৃথা। দেন তারপর কি বলছিল, প্রশ্ন করছে দেন শি ব্র্যাকেটে এ, দেন তারপর আবারও প্রশ্নটা করছিল অনা, তাহলে আমরা দেন দিয়ে করলাম দেন শি আস্কড, যেহেতু প্রশ্নবোধক এখানে ইন্টারোগেটিভ চিহ্ন আছে প্রশ্নবোধক, ততটুকু আমরা সেইটু জায়গায় দিলাম কি আস্কড, কাকে বলছে পিতাকে, দিলাম হার, ব্র্যাকেটে একটা পি, ইনভাইটেড কমাটা এখানে যেহেতু ডব্লিউএইচ আছে তাহলে আর ইফের প্রয়োজন নেই, আমরা ওই ডব্লিউএইচটা দিলাম। ইউটা আছে কোন পার্সন, সেকেন্ড পার্সন, কাকে নির্দেশ করবে অবজেক্টকে, অবজেক্ট আছে কে পিতা, পিতার পরিবর্তে সি। তারপরে কে ইন্টেন্ট,
প্রেজেন্ট টেন্স আছে, আমাকে পাস্ট টেন্স করতে হবে। ইনটেন্ট, ইনটেন্ট টু ডু, টু ডু নাও থাকলে দেন। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় নাও যদি থাকে সেক্ষেত্রে আমরা দিব দেন। ততটুকু পরের বক্তব্যটা ছিল পিতা। পিতা কাকে বলছিল? অনাকে। তাহলে পিতা টোল্ড, পৃথা টোল্ড হার, অর্থাৎ অহনা। ইনভাইটেড কোমাটা উঠছে দেয়ার ডি, আইটা নির্দেশ করে পিতা, পিতার পরিবর্তে সি। উইলের পাস হয় চলে এসেছে উড। ট্রাই টু ক্রিয়েট, ওখান থেকে যা আছে আমরা সবটুকু লিখলাম ভিলেজ পর্যন্ত, অর্থাৎ ভিলেজার। এই হচ্ছে আমার প্যাসেজ ন্যারেশন। তা এভরিবডি লিসেন টু হোয়াট আই সে, but narration so be carefully first times of sentence and person or tense everything একটু যদি ভালোভাবে জানা যায় বা বুঝতে পারো তাহলে ন্যারেশনটা খুবই সহজ লাগবে। এই পর্যন্ত আজকে আমি রাখছি। পরবর্তী ক্লাসে আমরা আবারও ন্যারেশনটা নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন এখানে শেষ রাখছি। সবাইকে ধন্যবাদ।